বেপরোয়া গতিতেই মহাসড়কে দুর্ঘটনা বেশি, মামলায়ও নেই সমাধান। চালকদের অসচেতনতাকে দুষছে বিআরটিএ। টেকনাফে মুক্তিপণের নিঃস্ব অনেক পরিবার, তদন্তের নামেও হয়রানি। অপহরণে রোহিঙ্গাদের জড়িত থাকার অভিযোগ। উত্তরের ৪৮ নম্বর ওয়ার্ড যেন গ্রাম, উন্নয়ন নেই ন্যূনতম। নিজ উদ্যোগে সড়কে ইটের সলিং বাসিন্দাদের। ইরানি প্রেসিডেন্টকে সফরের আমন্ত্রণ সৌদি বাদশার। সুইজারল্যান্ডের ক্রেডিট ব্যাংককে কিনে নিল ইউবিএস। এবং আয়ারল্যান্ড পথে দুপুরে মাঠে নামছে টাইগাররা। এল ক্লাসিকোতে বার্সার কাছে হারল রিয়াল। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সকালে। বলছিলাম সংবাদ শিরোনাম, সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা বণিক। এবার বিস্তারিত। বেশি দুর্ঘটনার বেশিরভাগই ঘটে মহাসড়কে। সাধারণ মানুষ বলছেন, অধিকাংশ ক্ষেত্রেই বেপরোয়া গতির কারণে প্রাণহানি হয়। প্রশ্ন ওঠে, তাহলে হাইওয়ে পুলিশের কার্যক্রম কোথায়? পুলিশের বক্তব্য, আইন অমান্যে যেসব মামলা হয় তার একটা বড় অংশই বেপরোয়া গতির কারণে। তবে মামলা করেও এই প্রবণতা কমানো যাচ্ছে না। আর বিআরটিএ কর্তারা বলছেন, দুর্ঘটনা কমাতে চালক এবং যাত্রী দুপক্ষেরই সচেতনতা জরুরি। শাহাদাত নিশাত জানাচ্ছেন বিস্তারিত। রোববার মাদারীপুরের শিবচরে ভয়াবহ দুর্ঘটনায় স্বামী হারিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন সাবিনা খাতুন। তার মতো অনেকেই স্বজন হারানোর শোকে কাতর। দেশে বেশিরভাগ দুর্ঘটনায় ঘটছে জাতীয় এবং আঞ্চলিক মহাসড়কে। ২০২২ সালে মোট দুর্ঘটনার প্রায় ২৮% ঘটে জাতীয় মহাসড়কে, আর আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনার এই হিসেব ছাড়িয়ে যায় ৫২%-এর ঘর, যেখানে ফিডার রোডে এই সংখ্যা ১২%-এর নিচে। এজন্য মহাসড়কে একের পর এক অপহরণে আতঙ্কের জনপদ কক্সবাজারের টেকনাফ। মুক্তিপণের টাকা জোগাড় করে সর্বশান্ত অনেক পরিবার। জড়িতদের সন্ধানে পুলিশ কিছুটা তৎপর হলেও ফিরে আসা ব্যক্তিদের অভিযোগ, তদন্তের নামে হয়রানি করা হয় তাদের। আর স্থানীয়দের দাবি, অপহরণের সঙ্গে জড়িত রয়েছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। কক্সবাজার থেকে সৌরভ দেবের রিপোর্ট। গেল ডিসেম্বরে টেকনাফের পাহাড়ি ছিড়িতে মাছ শিকার করতে গিয়ে অপহরণের শিকার হয়েছিলেন কলেজ ছাত্র নুরুল আফসার। সন্ত্রাসীদের নির্মম নির্যাতনের শিকার হওয়ার পর মুক্তিপণ দিয়ে ফেরত আসেন এই কলেজ ছাত্রসহ ৭ জন। কিন্তু ফিরে আসার পর পুনরায় নির্যাতনের শিকার হতে হয় পুলিশের কাছে। ঘটনার তদন্তের পরিবর্তে উল্টো তাদের কিভাবে হেনস্থা করা হলো সেই বর্ণনা দিল দেশ টিভির কাছে। তো আমরা ডাকাতের মার খাইছি, এরপরে গিয়ে আবার যে পুলিশ আমাদেরকে নির্যাতন করবে। আমরা স্বাধীন দেশের নাগরিক হয়েও আমাদের এখানে যখন যে রোহিঙ্গাগুলো আছে, রোহিঙ্গাদের চাইতে আমরাও নিরাপদ। লাইমটিও মানে মাইজি আর পুলিশি মারানোর পর উড়িয়ে মানে পুলিশি মাইজি মারানোর পর আর শিকার হতে হতে তোমরা হতে ইয়া ভালো হতে এরিমা যুগ মিল মানে তার আলো গিয়া করে যুগ মানে এরিমা তোমার রায় যাক বুঝি এরিমা তেরিমা হরা আর বলে আর ইয়ান শিকার করতাম বলে আর হতে না আর মাসে তো আসি ইয়ান আর বিক্রি। অপহরণের এই আতঙ্ক থেকে মুক্তি চান সাধারণ মানুষ। অধরনের অত্যাচার তিনকি নেয়া আমরা বাজিয়া তিনকি সরকার নেয়া তো হার হাসে আর আচরণ লই সঞ্চাই আর অনরা আইরে ইন বললে আর লাগান সুযোগ্য না। স্বজনদের বাঁচাতে মুক্তিপণ দিয়ে সর্বশান্ত হয়েছে অনেক পরিবার, আর এতে জড়িত রোহিঙ্গা সন্ত্রাসীরা, এমনটাই জানিয়েছেন এই জনপ্রতিনিধি। পাহাড়ের পদদেশে আর কি, ওখানে কিন্তু নীলাওয়ালারা বসবাস করে। ওই নীলাওয়ালা নীলার মানুষ এবং রোহিঙ্গাদের সাথে মানে এদের মোটামুটি যুগসাজসে এই কাজটা করে। এর নিয়ে যাচ্ছে শুধু মুক্তিপণের জন্য আর কি, এরা দাবি করে শুধু মুক্তিপণ, আর কিচ্ছু না। এদিকে অপহরণের পর ফিরে আসা মানুষদের পুলিশি হয়রানির অভিযোগ প্রসঙ্গে সম্প্রতি পুলিশ সুপার জানিয়েছেন, এমন তথ্য জানা নেই তার। এই ঘটনাস্থলে আমরা তাদেরকে নিয়ে গিয়েছিলাম যে কোথায় ছিল, কেমন ছিল এটা দেখার জন্য। পরবর্তীতে যে আপনি যেটা বললেন, এই ধরনের কোনো তথ্য আমাদের কানে আসেনি। এই ঘটনার মাস্টার মাইন্ড যারা আছে, এই ঘটনায় যারা দুর্বৃত্ত, তাদেরকে অবশ্যই মানে বিচারার্থে আদালতে সোপর্দ করতে পারবো।
অপহরণকারীদের মূল উৎপাটন করে পাহাড়কে নিরাপদ করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চান টেকনাফবাসী। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার। দেশে দুর্ঘটনার বেশিরভাগই ঘটে মহাসড়কে। সাধারণ মানুষ বলছেন অধিকাংশ ক্ষেত্রেই বেপরোয়া গতির কারণে প্রাণহানি হয়। তাহলে প্রশ্ন ওঠে, হাইওয়ে পুলিশের কার্যক্রম কোথায়? পুলিশের বক্তব্য, আইন অমান্যে যেসব মামলা হয় তার একটা বড় অংশই বেপরোয়া গতির কারণে। তবে মামলা করেও এই প্রবণতা কমানো যাচ্ছে না। আর বিআরটিএ কর্তারা বলছেন দুর্ঘটনা কমাতে চালক এবং যাত্রী দুপক্ষেরই সচেতনতা জরুরি। শাহাদাত নিশাত জানাচ্ছেন বিস্তারিত। রোববার মাদারী শিবচরে ভয়াবহ দুর্ঘটনায় স্বামী হারিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন সাবিনা খাতুন। তার মতো অনেকেই স্বজন হারানোর শোকে কাতর। দেশে বেশিরভাগ দুর্ঘটনায় ঘটছে জাতীয় এবং আঞ্চলিক মহাসড়কে। 2022 সালে মোট দুর্ঘটনার প্রায় 28% ঘটে জাতীয় মহাসড়কে, আর আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনার এই হিসেব ছাড়িয়ে যায় 52%-এর ঘর, যেখানে ফিডার রোডে এই সংখ্যা 12%-এর নিচে। এজন্য মহাসড়কে বেপরোয়া গতি আর নিয়ম না মানাকেই কারণ বলছেন সাধারণ মানুষ। এই অতিরিক্ত গতির কারণে অ্যাক্সিডেন্টগুলো হয়। অতিরিক্ত গতি না হলে অ্যাক্সিডেন্ট কোনোদিনও ওই গাড়ি হয় না। সড়ক ব্যবহারকারীরা বলছেন বেপরোয়া গতির বিরুদ্ধে কঠোর নীতিমালাই পারে দুর্ঘটনা কমিয়ে আনতে। বিদেশের মতো যেমন ডিজিটালাইজ যেটা করা আছে, এটা করলে যেমন অটোমেটিকলি যে গতি হলে মামলা হয়ে যায় বা হয়ে যায়, অটোমেটিক এরকম যে বাংলাদেশ সরকার এরকম নিয়ম চালু করে, তাহলে অবশ্যই এই আপনার অ্যাক্সিডেন্টগুলো করানো সম্ভব। মোটরযান আইন অনুযায়ী মহাসড়কে বাসের জন্য নির্ধারিত সর্বোচ্চ গতি ঘন্টায় 80 কিলোমিটার। হাইওয়ে পুলিশ বলছে শুধু মাদারীপুরের মহাসড়কে মোট মামলার 43%ই বেপরোয়া গতির বিরুদ্ধে। তবে এতেও সমস্যার সুরাহা হচ্ছে না। এজন্য চালকদের অসুস্থ প্রতিযোগিতাকেই দায়ী করছেন কর্মকর্তারা। যে আমার মামলার স্ট্যাটিস্টিক্স থেকে যত মামলা হয়েছে তার মধ্যে 43% মামলা হয়েছে আমার শুধুমাত্র স্পিড গানের উপরে। এবং এখন যেটা হচ্ছে যে কোনো গাড়ি 120 কিলোমিটার গেলেও তাকে যখন সিগন্যাল দেয় সে বলে যে আমি 80-তে ছিলাম, তখন তাকে ভিডিওটা আমরা দেখাচ্ছি। আমরা যে স্পিড গানটা ব্যবহার করছি এটা কিন্তু বিশ্বমানের। সুতরাং আমরা আমাদের যে কাজ আমরা করে যাচ্ছি, আপনারাও আপনাদের কাজ করছেন ডেফিনেটলি, কিন্তু মানুষ কিন্তু এটা শুনতে চাচ্ছে না। মহাসড়কে স্পিড গান ব্যবহারের পাশাপাশি নিয়মনীতি বাস্তবায়নে অভিযান চালানো হয় বলে জানান বিআরটিএ চেয়ারম্যান। তবে চালক এবং যাত্রীদের সচেতনতা না বাড়লে দুর্ঘটনা কমবে না বলে মত তার। মোবাইল কোড আমরা সবসময় এখানে চলমান আছে। ওভার স্পিডের জন্য আমাদের হাইওয়ে পুলিশের স্পিড গান দিয়ে এই যে মোবাইল কোড পরিচালনা করছে। সড়ক ব্যবহারকারী, সেটা ড্রাইভার হোক, আমাদের প্যাসেঞ্জার হোক, পথচারী হোক, এবং যারা রাস্তা নির্মাণকারী থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই আমরা যাতে এই ব্যাপারে সড়ককে নিরাপদ করার জন্য সবাই সচেষ্ট থাকি, এটাই আমি অনুরোধ করি। বিআরটিএ কর্তা আরও জানান সড়ক নিরাপদ করতে বিশ্বব্যাংকের সহায়তায় এর মধ্যে বেশ কিছু প্রকল্প নেওয়া হয়েছে। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। এবার দেশ টিভির নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। নামেই শুধু ঢাকা উত্তর সিটির অন্তর্ভুক্ত এলাকা, বাস্তবে শহুরে সুবিধার ছিঁটে ফোঁটাও নেই 48 নম্বর ওয়ার্ডের দোবাদিয়া বাজার থেকে সোনারখোলা পর্যন্ত এলাকার। 2017 সালে ইউনিয়ন পরিষদ থেকে সিটির অধীনে নেওয়া হয় এলাকাটি। সড়কের উন্নয়ন না হওয়ায় বাসিন্দারা নিজ উদ্যোগেই করেছেন ইটের সলিং। সড়কবাতি না থাকায় চুরি আর ছিনতাইয়ে অতিষ্ঠ স্থানীয় মানুষ। বিস্তারিত নিয়াজ মোরশেদের রিপোর্টে। ইটের সলিং করা আঁকাবাঁকা পথ, চারপাশের পরিবেশ আর মানুষের জীবনযাত্রা দেখে মনে হতে পারে মফস্বলের কোনো গ্রাম। তবে এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 48 নম্বর ওয়ার্ডের দোবাদিয়া বাজার থেকে সোনারখোলা সড়ক। নিজেদের অর্থায়নে সড়কে ইট বিছিয়েছেন বাসিন্দারা। সিটি কর্পোরেশন থেকে এখনও কোনো রাস্তার কাজ হয়নি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আর হাজি ক্যাম্প থেকে এই এলাকার দূরত্ব মাত্র 4 কিলোমিটার। তবুও এখানে সহজলভ্য নয় গণপরিবহন। 2 মাইল হেঁটে দক্ষিণকান বাজারে পৌঁছলেই মেলে যানবাহন। সবারই হাইডা যাইতে হয়, মাঝে মধ্যে রিক্সা পাই, রিক্সায় উঠি। কোনো গাড়ি ঘোড়া তো আসতেই পারে না, ওইখানে গাড়ি রাইখা পরে হাইটা যাইতে হয় আমাদের এলাকায়। পাকা রাস্তা তো হয়ই নাই, বরঞ্চ ইটার সোলিং ভাঙাচুরা। মাঝে মধ্যে গ্যাসের গাড়ি আসলে, সিলিন্ডারের গাড়ি আসলে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে। চাইয়া
এবং নিজেরা কিছু এটা লোক সহযোগিতা করে একটা অটোরিকশা যাতায়াত করার মতন আমরা একটু চলার পথ করছি। কোনো কোনো জায়গায় পড়ে আছে বিদ্যুতের ভাঙা খুঁটি, আবার খুঁটি থাকলেও নেই সড়কবাতি। সন্ধ্যা হলেই তৈরি হয় ভুতুড়ে পরিবেশ। ছিনতাই, চুরি এখানে নিত্য ঘটনা। বাতি সেওটা নেই, রাস্তাঘাট খুব অবহেলিত। ল্যাম্পপোস্টে যে বাতিগুলো এই বাতিগুলো যদি আমরা দিতে পারতো তাহলে আমরা অন্ধকার তো সন্ধ্যার পরে কিন্তু অনেক অন্ধকার। আমরা হোল্ডিং ট্যাক্স দেই, সব কিছুই দেই, সরকারি ট্যাক্স দেই, কোনো কিছু আমরা সিটি কর্পোরেশনের কিছু পাই না। আমরা কাগজে কলমে আর ভ্যাট ট্যাক্সের ক্ষেত্রেই শুধু সিটি কর্পোরেশনের ওয়ার্ড, নেই একনেকে পাশ হওয়া বাজেটের ছোঁয়াও। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। রাজশাহীর বাগমারায় 2 আওয়ামী লীগ নেতাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় উত্তপ্ত স্থানীয় রাজনীতি। কারণ দর্শানো নোটিশ ছাড়াই পৌর আওয়ামী লীগের 2 শীর্ষ নেতাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা কমিটি, আর এতেই বিভক্ত তৃণমূল নেতাকর্মীরা। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহীর বাগমারা উপজেলার তাহিরপুর পৌর আওয়ামী লীগের শীর্ষ 2 নেতাকে অব্যাহতি দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও তাহিরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মনসুর ও তাহিরপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে অব্যাহতি দেয়া হয়েছে। শনিবার সভা করে এমন সিদ্ধান্তের কথা জানায় উপজেলা কমিটি। অব্যাহতি পাওয়া নেতারা বলছেন, ব্যক্তিগত প্রভাব খাটিয়ে স্থানীয় সংসদ সদস্য এমন সিদ্ধান্ত নিয়েছেন যা গঠনতন্ত্রের বিরোধী। উড়ে এসে জুড়ে বসে যদি কেউ সংসদ সদস্য হয়, আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে, তারা তো সেটা পারে না, কারণ একটা গঠনতন্ত্র আছে, আওয়ামী লীগ একটা নীতির মাধ্যমে চলে। এটাতে কেউ গায়ের জোরে কিছু বললে সেটা আমি মেনে নেব না, বা এটা সংগঠনও মেনে নেবে না। বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, তাহিরপুর পৌর আওয়ামী লীগের ওই 2 নেতা দলীয় কোনো কর্মসূচিতে অংশ নেন না, দলকে গতিশীল করতে এমন সিদ্ধান্ত। তারা দলের বিরুদ্ধে বা দলীয় বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা এবং সরকারের উন্নয়নের নিয়ে তারা প্রশ্ন তুলেছে। তারা যেহেতু দলকে সহযোগিতা করছে না, এই জন্য তাদেরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যাতে দলকে শক্তিশালী করে আগামী নির্বাচনে আমরা দলকে নির্বাচনে প্রস্তুত করা। বাগমারা উপজেলা আওয়ামী লীগের এমন সিদ্ধান্ত দলের ভেতরে অস্থিরতা সৃষ্টি করবে জানিয়ে জেলা আওয়ামী লীগের শীর্ষ এই নেতা বলছেন, গঠনতন্ত্র দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যে অপরাধের জন্য তোমাকে অব্যাহতি দিয়েছে তার কোনো কারণ দর্শানোর কাগজপত্র পেয়েছো কিনা, তোমাদের কোনো লিখিত দেওয়া হয়েছে কিনা, তারা বলল না। আইলাম তাহলে এটা তো গঠনতান্ত্রিক হয় না। আর একটি বিষয় হলো, থানা আওয়ামী লীগ যদি কোনো টায়ারের কোনো নেতা অপরাধ থানার মধ্যে করে, নিশ্চয়ই থানা আওয়ামী লীগ তার দেখার দায়িত্ব তাদের রয়েছে, কিন্তু সেটা গঠনতান্ত্রিক প্রক্রিয়া মতো হতে হবে। দীর্ঘদিন ধরেই স্থানীয় সংসদ সদস্য এনামুল হকের সঙ্গে বিরোধ মনসুর মৃধা ও কালামের। এমন সিদ্ধান্ত নির্বাচনের আগে দলের ভেতরে অস্থিরতা তৈরি করবে বলছেন স্থানীয় নেতারা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। নেই বাবা মা, তবুও যেন আদরের কমতি নেই। সুযোগ হয়েছে স্বাবলম্বী হয়ে গড়ে ওঠার, জীবনের নিরাপত্তাও মিলছে। নীলফামারীর অনাথ শিশুদের জন্য তৈরি এই নিরাপদ ঠিকানার নাম চাঁদমণি আশ্রম। মানবপ্রেমের এক জ্বলন্ত দৃষ্টান্ত আশ্রমটির প্রতিষ্ঠাতা পিজিরুল আলম দুলাল। তার এই কার্যক্রমের প্রশংসা স্থানীয়দের মুখেও। আব্দুল বারী তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টার। নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চাওড়া ডাঙ্গি গ্রাম। তিস্তার প্রধান খালের কোল ঘেঁষে চাওড়া ডাঙ্গি গ্রামে গড়ে তোলা হয়েছে চাঁদমণি আশ্রম, যেখানে আশ্রয় পেয়েছে অসহায় ও অনাথ মেয়ে শিশুরা। সাবেক ব্যাংক কর্মকর্তা পিজিরুল আলম দুলালের পৈতৃক সূত্রে পাওয়া 10 শতক জমিতে গড়ে ওঠা এই আশ্রমে 32 জন অসহায় ও অনাথ মেয়ে শিশু রয়েছে। এখানে আশ্রয় নেওয়া শিশুদের কারো বাবা নেই, কারো মা নেই, আবার কারো বাবা মা কেউই নেই। বাবা মায়ের অনুপস্থিতিতে পরিবারের অন্য সদস্যরা ভরণ পোষণের দায়িত্ব নিতে না পারায় এখানে রেখে যান। বাবা মারা যাওয়ার 8 বছর হচ্ছে। আমার মা আছে, আমার এখানে আমার মা রেখে গেছে। বাবা আমার মাকে ছেড়ে চলে গেছে, তখন আমার মামা আর আমার খালা এখানে রেখে গেছে। আমাদের মা আমাদেরকে চালাতে পারবে না দেখে এখানে রেখে যায়। এখানে থেকে আমরা অনেক ভালো আছি, আশা আছে এখান থেকে নিজেকে প্রতিষ্ঠিত করে বের হয়ে যাব। চাঁদমণিতে পাকা টিন শেডের 10টি রুমে বসবাস করে শিশুরা। খেলাধুলার জন্য পেছনে রয়েছে প্রশস্ত জায়গা, তবে সীমানা প্রাচীর খুবই প্রয়োজন। ছোট লাইব্রেরি থাকলেও তেমন সমৃদ্ধ নয়। সংগ্রহশালায় পুরনো রেডিও, পালকি, গরুর গাড়ি, ঘানি রাখা হয়েছে। উত্তরা ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপকের একমাত্র ছেলে পিজিরুল আলম দুলাল নিজে নিঃসন্তান। এজন্য পেনশনের সব টাকা ও নিজের সবটুকু জমি দিয়ে চাঁদমণি আশ্রম প্রতিষ্ঠা করেন। পেনশনের টাকা
তারপর আমার এখানে জমি জমা যে আমার নিজস্ব কিছু ছিল, আমার বাবার কিছু ছিল, ওগুলো থেকে আয় থেকে আমরা যেটুকু পাইতাম এগুলো আমরা করা শুরু করলাম। তারপর যখন দেখলাম যে আমাদের আরও টাকা পয়সা লাগে, আমার জমি জমা সব বিক্রি করে দিলাম। নিজ খরচে এটা করছি আর কি। এবং আমি তো আগেই বলেছি যে কিছু লোক সহযোগিতা করে এবং এখনও করছে, তাদের সহযোগিতা এবং আমাদের নিজের পয়সা দিয়ে আমরা এটা চলছি। পিজিরুল আলমের কাজকে সমর্থন করে সমাজের বিত্তবানদেরও পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান। যারা বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের সামাজিক কর্মকাণ্ডে মানুষের অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন, আমি তাদের প্রতিও অনুরোধ করব এই সংগঠনটির পাশে দাঁড়ানোর জন্য। 1999 সালে 5 অনাথ বালিকাকে নিয়ে চাঁদমণি আশ্রমে যাত্রা শুরু। এ পর্যন্ত প্রায় 600 অনাথ বালিকাকে সব সুযোগ সুবিধা দিয়ে স্বাবলম্বী করে গড়ে তোলা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। চীনের মধ্যস্থতায় রিয়াদ তেহরান সম্পর্ক উন্নয়নের চুক্তি সইয়ের 1 সপ্তাহের মাথায় আমন্ত্রণের চিঠি দেন বাদশাহ সালমান। একে স্বাগত জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। ইরানি কর্মকর্তাদের বরাতে এই খবর দিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা। এদিকে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান জানান, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজনেও সম্মত হয়েছে দুই দেশ। এজন্য সম্ভাব্য 3টি স্থানও প্রস্তাব করা হয়েছে। বন্ধের শঙ্কায় পড়া সুইজারল্যান্ডের আলোচিত ক্রেডিট সুইস ব্যাংক কিনে নিচ্ছে দেশটির সবচেয়ে বড় ব্যাংক ইউবিএস। জরুরি সংকট মোকাবেলায় 3 বিলিয়ন ফ্রাঙ্কের বিনিময়ে ব্যাংকটি কিনতে রোববার 2 প্রতিষ্ঠানের কর্মকর্তারা এক চুক্তি সই করেন। এর আগে দীর্ঘ আলোচনায় বসেন 2 ব্যাংক ও নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক বলছে, পুঁজিবাজারে আস্থা ফেরাতে এবং অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলায় চুক্তির বিকল্প ছিল না। তবে চুক্তি সইয়ের বিষয়ে মতামত বা ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়নি ক্রেডিট সুইস ব্যাংকের শেয়ার হোল্ডারদের। চুক্তি অনুযায়ী ক্রেডিট সুইস ব্যাংকের শেয়ার হোল্ডাররা বিক্রি হয়ে যাওয়া ব্যাংকটির 22.48% শেয়ারের বিপরীতে ইউবিএস ব্যাংকে একটি করে শেয়ার পাবেন। এবার খেলার সংবাদ। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মাঠে নামছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 2টায়। দ্বিতীয় ওয়ানডে জিতলেই 1 ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেওয়ার হাতছানি টাইগারদের সামনে। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। সিলেটের উইকেটে রান থাকবে, সুবিধা পাবে পেসাররা, স্পিনাররা নিজেদের মুনশিয়ানা দেখাতে পারলে মিলবে সাফল্য। প্রথম ওয়ানডেতে এসব ভবিষ্যৎবাণীর সবকিছুই মিলে গেছে। এক কথায় স্পোর্টিং উইকেটের আদর্শ উদাহরণ বলতে যা বোঝায় তার সব রসদই মিলেছে এখানে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তাই উইনিং কম্বিনেশন ধরে রাখতে চাইবে টাইগারের টিম ম্যানেজমেন্ট। আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচে 338 রানের বড় সংগ্রহে নেই কোনো শতক, তবে দলগত পারফরমেন্সের প্রদর্শনে আছে অনেক প্রাপ্তি। অভিষিক্ত তৌহিদ হৃদয়ের উইলো থেকে আসা 85 বলে 92 রানের ইনিংস তার অন্যতম বড় উদাহরণ। তাসকিন ইবাদতের পেস ঝড়ের সাথে নাসুম সাকিবদের স্পেলগুলোর ফলাফল দিন শেষে স্বস্তির জয়। দ্বিতীয় ওয়ানডেতে একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম, তবে আবহাওয়ার কন্ডিশনের উপর নির্ভর করে আসবে সিদ্ধান্ত। এ ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেওয়া টাইগারদের মূল লক্ষ্য, সে লক্ষ্য পূরণে করতে হবে দলগত পারফরম্যান্স। সিলেটের আবহাওয়া পূর্বাভাসে আছে বৃষ্টির শঙ্কা। শেষ পর্যন্ত যদি বৃষ্টি হয়, সাথে কার্টেল ওভারে ম্যাচটি অনুষ্ঠিত হয়, তবে একাদশে 2-1টি পরিবর্তন আসতে পারে। তবে সেসব নির্ভর করবে দলের পরিকল্পনার উপর। মাহফুজুল ইসলাম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। স্প্যানিশ লা লিগায় এল ক্লাসিকোতে জয় পেয়েছে বার্সেলোনা। পিছিয়ে পড়েও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে 2-1 গোলে হারিয়েছে কাতালানরা। ক্যাম্প নিউতে ম্যাচের 9 মিনিটে রোনাল্ড আরাউজোর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। প্রাণীদেরকে কে না ভালোবাসে, হোক তা বন্য অথবা পোষা। তবে মাঝে মাঝে মানুষের শখ মেটাতে গিয়ে এসব প্রাণীকে নানা রকম নিষ্ঠুর পরিস্থিতির শিকার হতে হয়। এমন ঘটনায় ঘটেছে গ্রিসে। সেখানে একটি বাঘের বাচ্চাকে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখার ঘটনা ব্যথিত করেছে মানুষকে। বাচ্চাটিকে বাঁচাতে চিকিৎসকদের
নাভিশ্বাস উঠেছে। বিস্তারিত মনিজা পারভিনের রিপোর্টে। পোষা প্রাণীকে ভালোবাসতে মানুষের উন্মাদনার শেষ নেই, তবে মাঝে মাঝে উল্টো চিত্রেরও দেখা মেলে। কেউ কেউ তাদের পোষা প্রাণীকে ফেলে যায়। এবার খুঁজে পাওয়া গেছে মাত্র 3 মাসের এক সাদা বাঘের শাবক। এ ঘটনা গ্রিসের রাজধানী এথেন্সে। বাচ্চাটির সন্ধান মেলে এথেন্সের অ্যাটিকা জুওলজিক্যাল পার্কের বাইরে ডাস্টবিনে। ধারণা করা হচ্ছে পশু পাচারকারীদের কেউ বাঘ শাবকটিকে এখানে ফেলে গেছে। চিড়িয়াখানার সিইও জ্যাকুইস লিসিওয়ার জানান, এটি বিরল ঘটনা। এই প্রথম আমরা একটি বাঘের বাচ্চাকে কুড়িয়ে পেয়েছি। আমরা কুকুর, বিড়াল, কচ্ছপ, সরীসৃপ সহ বিভিন্ন পোষা প্রাণী পরিত্যক্ত অবস্থায় পেয়ে থাকি, তাই বলে বাঘের বাচ্চা কখনো না। তিনি আরও জানান, বাচ্চাটিকে খুবই করুণ অবস্থায় পাওয়া যায়। পশু চিকিৎসকরা বাঘ শাবককে বাঁচাতে রীতিমতো যুদ্ধ করছেন। উদ্ধারের পরপরই বাঘের বাচ্চার চিকিৎসার জন্য একাধিক পরীক্ষা করা হয়। এক্স-রে করার পর দেখা গেছে বাচ্চাটি মেটাবলিক বোন ডিজিজে ভুগছে, যা অবৈধভাবে পাচার হওয়া প্রাণীদের খুবই সাধারণ এক রোগ। তবে এটি মারাত্মকও হতে পারে। অবস্থা দেখে মনে হয় তাকে ঠিকমতো খাবারও দেওয়া হতো না, কারণ তার মারাত্মক ভিটামিন ও মিনারেলের ঘাটতি রয়েছে, যা তার হাড়গুলোকে বেশ ভঙ্গুর করে ফেলেছে। পোষা প্রাণীর চাহিদা মেটাতে প্রায়ই অবৈধ পথে বিভিন্ন প্রাণী গ্রিসে নিয়ে আসা হয়। প্রতি বছর অবৈধ চোরাচালানকারীদের হাতে অসংখ্য বন্যপ্রাণীর মৃত্যু হয়, ফলে দিন দিন বিলুপ্ত হচ্ছে এসব প্রাণী। মনিজা পারভিন, নিউজ ডেস্ক, দেশ টিভি।